বড় লোকরাই বেশি অসুস্থ হয়। এটা আমার এক্সপিরিয়েন্স আমি বলি। ওষুধবিহীন জীবন আসলে কেমন হতে পারে? আপনি খেয়াল করেন একটা প্রবলেম তৈরি হয় এত বছর যাবৎ, তা আমরা কীভাবে চিন্তা করতে পারি যে এই প্রবলেমটা আমি 7 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে 1 দিনের মধ্যে সলভ করে ফেলবো। তাহলে ভাই আমরা যেটা বুঝলাম যে ফুড হ্যাবিটটাকে বোঝা ইমিডিয়েট অ্যাকশনটা হবে যে আমার ফুড হ্যাবিটটাকে আমি চেঞ্জ করে ফেলবো। এক্স্যাক্টলি। আমি জাস্ট বলতেছি আপনাদেরকে গাইড করতেছি যে ন্যাচারাল খাবারটা খান, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন। এটার জন্য আমাকে প্রসারিত হবে না। কমন কিছু রোগ আছে যেমন গ্যাস্ট্রিকের সমস্যা, ফ্যাটি লিভারের প্রবলেম, ওবেসিটি, ব্লাড প্রেশার, অনেকে শ্বাসকষ্ট হচ্ছে। দিচ্ছে, ইয়েস। তো এই 5টা ডিফারেন্ট রোগের জন্য ঠিক আপনি কি সেম পদ্ধতি আপনি যেটা বললেন সেটাই মেনে চলবেন নাকি? ভালো ঘুম খাবারের চেয়ে ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। রকমারি গল্পগ্রাফির আরেকটি নতুন পর্বে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি অতিথি হিসেবে আছেন যিনি সুস্থ থাকাটাকে জীবনের অন্যতম প্রায়োরিটি হিসেবে নিয়েছেন, কিন্তু কীভাবে? একটু ভিন্নভাবে। সেটি হচ্ছে ওষুধবিহীন একটা জীবন। জীবনে কখনো ওষুধ খাননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। তা আমার ধারণা আজকে এই এপিসোডটা দেখার পর আপনার জীবনে আপনার হয়তো ওষুধ নাও খেতে হতে পারে। তা আসুন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে, ডাক্তার মুজিবুর রহমান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আজকের এপিসোডটা আমি নিজে খুব এক্সাইটেড। আমি শুনতে চাই আসলে ওষুধবিহীন জীবন আসলে কেমন হতে পারে, এবং এই যে ওষুধ ছাড়া একটা স্বাস্থ্যকর জীবনযাপন যে করা সম্ভব, আপনার এই মোটিভেশনটা বা এই চিন্তাটা কিভাবে আপনার ভিতরে এলো? দেখুন, জীবনে প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু একটা ঘটে। আমার জীবনে তাই, যেটা আমাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করেছে। তো আমি সেটা ডিটেলস বলবো না, যাই হোক। তো সেই পরিবর্তন থেকে আমি অসুস্থ ছিলাম আপনাদের মতোই। অ্যাকচুয়ালি 42 ইয়ার্স পর থেকে আমি চিন্তা করতেছি আমার এনার্জি লেভেল ডে বাই ডে ডাউন হচ্ছে। এমন এক পর্যায়ে গেল যে আমার মানে পায়ে ব্যথা। আমি বিজনেসম্যান ছিলাম, যখন চায়নাতে সবার সাথে বসতাম, সবাই উঠে যেত, আমি উঠতে পারতাম না, এমন অবস্থায় আমি চলে গেছিলাম। যাই হোক, সেই অবস্থা থেকে আমি চিন্তা করলাম যে ডাক্তার ছাড়া, আমি নিজে ডাক্তার, তবুও আমি 22 বছর ডাক্তারি করিনি। চিন্তা করলাম যে আবার কি ডাক্তার কাছে যেতে হবে, নিজের ডাক্তার হয়েও কারো কাছে যেতে হবে কিনা, যেহেতু আমার এই সমস্যা। তো এনিহাও সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলাম। যাওয়ার পর আমাকে এতগুলো ওষুধ দিল। হঠাৎ করে আমার মনে চলে আসতো যে আমিও তো ওষুধ দিয়েছি, কিন্তু কেউ তো ভালো হয়নি। সেই ইয়ের থেকে এতগুলো ঔষধ নেওয়ার পরে আমার একটা চিন্তা আসলো যে আমি যদি এই ঔষধ কন্টিনিউ করি, আমাকে কি আজীবন ওষুধ খেতে হবে? এই যে এইখান থেকেই আমার মাথায় আসলো যে আমাকে কিছুটা খুঁজে বের করতে হবে যে ঔষধের বিকল্প আছে কিনা। এই আমার প্রথম যাত্রা। তো জানি না, হয়তো বা সেটা আল্লাহ প্রদত্ত আমি মনে করি, এটা আমার নিজের পার্সোনাল ভিউ। কিছু জন্য আমার হঠাৎ করে মাথায় চলে আসলো যে আমার দাদা, নানি, দাদি, ওদের বয়স 92, 90, 85, 95, ওরা অ্যাক্টিভ ছিল। আমি আমার 49 বছরে আমি সম্পূর্ণ অচল। কারণটা কি? তখন চিন্তা করলাম যে ওরা কি খেয়েছিল এবং আমি কি খাচ্ছি। আমার মনে হলো যে আমি উত্তর পেয়ে গেছি। ওদের খাবারটা এবং আমার খাবারটা কম্পেয়ার করলাম, দেখি সম্পূর্ণ ভিন্ন খাবার। এবং আমি মনে করলাম যে এইটি হচ্ছে কারণ আজকে আমার অসুস্থতার, অন্য কোনো কারণ নেই। কারণ আমি যে অসুস্থ, আমি হাঁটতেও পারি না, অ্যাক্টিভও না, ওরা অ্যাক্টিভ ছিল এবং সম্পূর্ণ ন্যাচারাল খাবার। ওই সময় কোনো সার টার কোনো কিছু ছিল না, সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাইছে। আর আমি এখন ফাস্ট ফুড, এইটা ওইটা বিভিন্ন ধরনের খাবার, এবং বলতে গেলে আমার কোনো অ্যাক্টিভিটি নাই। তো আমি চিন্তা করলাম যে 2টা কারণেই আমি অসুস্থ। তার মানে খাবার এবং সেডেন্টারি লাইফস্টাইল। আচ্ছা, এই 2টা কারণ। এই নিয়ে আমি করলাম যে ঠিক আছে, আমি খাবারটা চেঞ্জ করি,
দেখা যাক কী হোক। আমি নিজে উদ্যোগী আমি অনেক স্টাডি আরম্ভ করলাম শুধু খাবারের উপর। আচ্ছা, এই খাবার স্টাডি করতে যাই চিন্তা দেখলাম কত সাল থেকে শুরু করলেন? এইটা 13 সালে, 2013। 2013 আচ্ছা, করার পর দেখতেছি যে অর্গানিক খাবার, এগুলো আগে নামই জানতাম না। অর্গানিক খাবার, অ্যাসিডিক ফুড, অ্যালকালাইন ফুড, যেগুলো নামই শুনি নেই, যেগুলো খুব ইন্টারেস্ট। আমি বিভিন্ন রাইটারের বই বিভিন্ন সব কালেক্ট করলাম, জাপানিজ রাইটারের বই, আমেরিকান, তারপর আপনার থাই কিছু ভালো ডাক্তার ছিল ওদের বই, থাই হার্ব, এটি এগুলো স্টাডি করার পর আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার মনে হয় বডি অ্যাসিডিক। আমার নিজে সব নিজেই করতেছি, কিন্তু আচ্ছা, যে আমার বডি অ্যাসিডিক, আমাকে অ্যালকালাইন স্টেজে আনতে হবে। কীভাবে আনতে হবে? অ্যালকালাইন খাবার খেতে হবে। আমি অলরেডি পাইছি যে অ্যালকালাইন খাবার লিস্টটা কী। ওকে, আমি ওই খাবার আরম্ভ করলাম দোকান থেকে কিনা, এবং অর্গানিক, থাইল্যান্ডে আবার অর্গানিক পাওয়া যায়। তা আমি তখন কি আপনি থাইল্যান্ডে ছিলেন? আমি থাইল্যান্ডে আচ্ছা, আমি এক্স্যাক্টলি সমস্ত খাবার বন্ধ করলাম, আগের খাবার। এই নতুন খাবার, অর্গানিক খাবার কিনলাম, কিন্তু কীভাবে পাক করতে হবে ওইটা আমার আবার নাই, নলেজে নাই। তো জানি না, হঠাৎ করে এক ব্রাজিলিয়ান সায়েন্টিস্ট, রিয়েলি সায়েন্টিস্ট, সে আমাকে হঠাৎ করে খুঁজতেছে আমার রেজর্টে। ওই সময় রেজর্ট ছিল হোটেল পাতায়াতে। সে খুঁজতেছে, আমাকে দেখে বলে, ও ইউ আর ভেরি সিক। আচ্ছা, আমি তো সিক, আমি জানি, তুই আমাকে এই করতে পারবি, সাহায্য করতে পারবি যে কীভাবে পাকশা করতে হবে? আমি সব কিনছি, তুই আমাকে জাস্ট শিখাবি। আপনার রিসোর্টে উনি কাজ হ্যাঁ আসছে, হ্যাঁ, আচ্ছা, তুই আমাকে শিখাবি যে এই খাবারগুলো কীভাবে পাক করতে হবে হেলদি ওয়ে। ওকে, এটি রিয়েলি সে আমাকে 7 দিন পাক করে, সে নিজে পাক করে খাওয়াইছে, আমাকে সাথে রাখছে, কই এভাবে এভাবে বেশি তাপ দিবি না, মানে এভাবে খাবি, এটার সাথে এটা, এটার সাথে এটা মিশা। রিয়েলি বিলিভ মি, আমি 7 দিন পরে টের পাচ্ছি যে আমার ওই যে গ্যাস টেস মানে এগুলা চলে যাচ্ছে। পেট খেলে পেট ফুলে যেত, এখন আর ফুলে না। আমি কই তো মানে আমি সুস্থতার পথে। এই 7 দিন সে আমাকে পাক করে খাওয়াইলো, এরপর আমি শিখছি। তো একটা অ্যাক্সিডেন্টে সে ছিল ইলিগাল থাইল্যান্ডে, তাকে পুলিশ ঘট করে তার জন্য ঢুকেছে, আমি বিপদে পড়ে গেছি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ওইটা আমার মনে হয় ইয়ে থেকে যে তোকে ই করতে হবে। এরপর আমি নিজেই করলাম, নিজে করার পরে নিজে কি রেসিপি নিজের সব কিছু আমি নিজেই, আমি এটার সাথে মিক্স করে, এটার সাথে মিক্স করে দেখে কী টেস্ট হয়, কী আসে, বুঝছেন? ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ঠিক রাখছি, চেঞ্জ করে, কিন্তু মিক্স করতেছি একটা সাথে একটা। কিন্তু এটার হচ্ছে যে আপনি কখনো বিরূপ অভিজ্ঞতার মধ্যে যেতে হয়নি, যে ধরেন ওই সময় অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম আমার সুস্থতা, নাথিং এলস। আমি সব স্টপ, আমি বিজনেস বন্ধ করছি, আমার বিরাট বিজনেস ছিল, বন্ধ করছি। আমি চাচ্ছিলাম আমি সুস্থ থাকবো। মিলিয়ন্স অফ ডলার্স নাথিং গিভিং মি। আমি আমার ছেলে হারিয়েছি, আমার স্বাস্থ্য হারিয়েছি, আমার কী দরকার? আমি সুস্থতা চাচ্ছিলাম, সুস্থতা যা দরকার আমি সব কিছু চালিয়েছিলাম। এতে করে আমি এরপরে দেখেন খাওয়ার দাওয়াই করলাম, ডাইজেশন ভালো হলো, আমার অনেক প্রবলেম সলভ হয়েছে, এবং পেটটাও কমে গেছে মোটামুটি। এরপর চিন্তা করুন শরীরের শক্তি কীভাবে বাড়ানো যায়। তখন আমার মেডিকেল সায়েন্স যে পড়াশোনা করেছি ওইটা কাজে লাগছে, ওই নলেজটা আসছে যে সেল কীভাবে কাজ করে। আমি এই নিয়ে আবার গবেষণা আরম্ভ করলাম যে আমার খাবার তো হবে না, আবার আর কিছু লাগবে কিনা, আমার শক্তির দরকার এখন এটি, কারণ শক্তি রিয়েলি ওই সময় ছিল না। এতে করে আমি পাইলাম যে অক্সিজেন আমার এতে ঢুকাতে হবে কিভাবে, এই নিয়ে অনেক ঘাটাঘাটি করতে করতে। কিন্তু আপনি এই জিনিসগুলো কীভাবে বুঝতেছিলেন? আপনি প্রথমে ফিল করলেন যে আপনার বডি অনেক বেশি অ্যাসিডিক, তারপর আপনি ফিল করলেন যে আপনার শক্তি মানে শক্তি বাড়াতে হবে, এই জন্য হচ্ছে যে আপনি চিন্তা করলেন অ্যালকালাইন ফুড বা এই ধরনের জিনিসগুলো নিয়ে আসতে হবে। এই স্টেজগুলোকে আপনি কি চিকিৎসক হওয়ার কারণে হচ্ছে আমি মনে করি যে এই যে এনার্জি প্রোডাকশন, এটা আমি চিকিৎসক হওয়ার কারণে, দিস রিয়েলি নিড নলেজ বাই কেমিস্ট্রি। আমি সেকেন্ড ইয়ার যে পড়াশোনা করছি সেটা আমার অলরেডি, আমি অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট ছিলাম, মানে ছাত্র জীবনে আমি ঢাকা বোর্ডে থার্ড হয়েছি 79-এ, মির্জাপুর ক্যাটাগরি থেকে ময়মনসিংহ। তো যাই হোক, মানে আমার ওই নলেজটা ওই সময় খুব কাজে দিচ্ছে আমাকে বুঝতে এটি। এতে করে আমি দেখতেছি যে একটা থেরাপি আমি পেয়ে গেছি, ওজন থেরাপি বলা, ওজন থেরাপি, ফ্যান্টাস্টিক মানে এটি।
আমি এত উত্তেজিত হয়ে গেছি, কারণ আমার জন্য সব মানি ও সমস্ত ফ্যাক্টর ছিল না। বাট আপনার সুস্থ হওয়াটাই হচ্ছে যে ইয়েস, সাথে কোথায় এই ওজন এই সাউনা পাওয়া যায়, আমি ইমিডিয়েটলি অর্ডার করলাম। ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ এটি, এবং আনতে কী করতে হবে, কত টাকা লাগবে, ইট ডাজন্ট ম্যাটার। আমি সাথে অর্ডার করছি, পাঠাইছে, আসছে, নিজে ট্রাই করলাম। সব কিছু করার পরে নিজে শিখছি এগুলো কীভাবে করতে হবে, ইনস্ট্রাকশন ইটি, কারণ ওই যে আমার নলেজ মানে কাজে লাগছে মানে এটি। যাই হোক, যখন আমি খাবারটা এই ওজন থেরাপির সাথে মিক্সড করলাম, মিরাকল, মানে আমার মনে হলো 15টা ওজন থেরাপি নেওয়ার পরে আমি আবার যুবক হয়ে গেছি। আচ্ছা, শরীরে যে শক্তি ছিল না, শক্তি বুঝছেন, মানে আগের মতো হয়ে গেছি, মানে 28 বছর 29 বছর এরকম হয়ে গেছে এটি। আমি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছি এটি। তখন আমি চিন্তা করলাম যে এ তো অ্যাকচুয়ালি রিয়েলি মানে ট্রিটমেন্ট মানে এটি। এরপরে দেখে আমার কিছু প্রবলেম ছিল, আমার যে আর্থ্রাইটিস ছিল সেটা চলে গেল। আমার কোলেস্টেরল লেভেল অত্যন্ত হাই ছিল, মানে প্রোফাইল ভালো ছিল না, ওইটা দেখি যে টেস্ট করতে গেছি নর্মালে চলে আসলো। আমার ব্লাড সুগার ছিল হাই, নর্মাল চলে আসলো। আমি নিজে ঠান্ডা হয়ে গেছি যে এটা কীভাবে পসিবল, সম্ভব কীভাবে সম্ভব। এত উত্তেজিত হয়েছি যে মানে এটি কী করবো এটি। তো যাই হোক, এরপর আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার মতো যারা অসুস্থ পাতায়াতে, পরিচয় বাঙালি ছিল, বললাম যে আসেন, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হার্ট ব্লকের যে কোনো অটোইমিউন ডিজিজ একটার পর একটা আমি টেস্ট আরম্ভ করলাম, এক্সপেরিমেন্ট। কিন্তু কন্ট্রাক্ট যে আপনি যদি ক্ষতি হয়, জি, আমি পাতায়া হাসপাতাল, ব্যাংকক হাসপাতাল, এখানে আপনি যদি ক্ষতি হয় আপনাকে আমি নিজের টাকা দিয়ে চিকিৎসা করাবো এটি, আসুন। কিন্তু আপনাকে কিছু করতে হবে না, মানে আপনার কোনো খরচ নেই, এখানে সব ফ্রি। আচ্ছা, আমার ট্রিটমেন্ট ফ্রি। ওকে। যদি ভালো হয়ে যান, ভালো হয়ে গেছেন। তখন কেমন মানুষ রেসপন্স করলো? অনেক, 20 জনের মতো আসছে, 100% রেজাল্ট, আচ্ছা, 100% রেজাল্ট। এটি ডায়াবেটিস ভালো হয়ে যায়, পায়ে ঘা ডায়াবেটিসের যেটা গ্যাংগ্রেন বলা হয় ওইটাও ভালো হয়ে যায়, ব্লাড প্রেশার থাকে না। এগুলো আমি বুঝতেছিলাম না অ্যাকচুয়ালি। তখন যার বই পড়লাম আমি, ওজন থেরাপি, জি, ওর সাথে আমি করতেছিলাম, মেইলে যোগাযোগ করলাম, উত্তর দেয় না, হঠাৎ করে একবার উত্তর দিচ্ছে, জি, ইউ শুড বাই মাই 4 বুকস। ও আমাকে দিয়েছে কী বইয়ের নাম। ওকে, তুমি তো ওই বইগুলো পড়ো, যদি তুমি ডাক্তার, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমি সাথে সাথে আমাজনের মাধ্যমে ওই 4টা বই কিনলাম, কিনা পড়া স্টাডি করো। তখন আমি বুঝতে পারলাম যে কারণটা কি, একটার পর একটা রোগ চলে যায় শরীর থেকে। তার মানে প্রথমে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমার আপনি সত্যি এক্সপেরিমেন্টাল, আপনি জানতেন না যে কি কারণে ভালো হচ্ছে। এরপরে আপনি যেটা করলেন সেটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজটা নিলেন, থিওরিটিক্যাল নলেজ। তখন আপনি হচ্ছে একদম প্রুভড যে এটা এই কারণে এই রোগটা ভালো হচ্ছে। তখন এক্সপ্লেনেশন, আমার সাইন্টিফিক এক্সপ্লেনেশন তখন আমি ওই বইয়ের মাধ্যমে পাইলাম যে কিসের জন্য এটা ভালো হয়েছে, কারণটা কি। এরপরে চিন্তা করলাম যে হ্যাঁ, নাও আই এম ফুললি কনফিডেন্ট, মানে আমি সম্পূর্ণ এখন আই ক্যান ট্রিট। তখন আমি ডিক্লেয়ার করলাম যে আমি এখন অফিসিয়ালি ট্রিটমেন্ট করব, আচ্ছা, অন উইথ পেমেন্ট। এরপর আমি অনেকগুলা এই ওজন সাউনা কিনলাম, আরও অনেক কিছু প্রসিডিওর জন্য আরও অ্যাড করলাম অনেক কিছু। এরপরে ডিক্লেয়ার করলাম যে আই এম রেডি নাও, মানে ফর ট্রিটমেন্ট, ওপেন ক্লিনিক ওপেন। এটা কত সালের দিকে ভাই? এইটা 15 সালে। তার মানে আপনার মাঝখানে 2 বছর আপনার এক্সপেরিমেন্টাল, 2 বছর জাস্ট স্টাডি এক্সপেরিমেন্ট। 15 সালে ওপেন করলাম এবং সেমিনার আরম্ভ করলাম। ওই সময় আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে রাশিয়া থাকতাম আর কি। তো এনিহাও কাজাখস্তান আমার একটা ছিল ওই ব্যবসার ইয়েতে, এবং একজন ইমামের সাথে আমার পরিচয় ছিল খুব ভালো। তো সে আমাকে পরিচয় করালো কাজাখস্তান, এটি মানে হাই ক্লাস, মানে যারা এটি। তো এখানে আমি সেমিনার করলাম, প্রথম সেমিনার করে খুব ভালো সাড়া পেয়েছি, এবং ওই সেমিনার পরে কনসালটেশন করলাম, এবং ওই কনসালটেশন যারাই করছি মানে 15 জনই আসছে ক্লিনিকে ফার্স্ট ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, এটি এই 15 জনকে আমি প্রথম ট্রিটমেন্ট করলাম, এবং 15 জনই সুস্থ। এটা কি ভাই কাজাখস্তানের পেশেন্ট। এরপরে ওরাই দেশে যাওয়ার পরে, কাজাখস্তান পরে ওদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সমানে মানে পাঠাচ্ছে। এবং এর মধ্যে কি ভাই বাংলাদেশে আসা হয়নি?
বাংলাদেশে আমি আসছি কোভিডের সময়, কোভিডের আগে শুধু কাজাখস্তান, উজবেকিস্তান, রাশিয়া, নো বাংলাদেশ এটি। ভাই, তাহলে তো ওই প্রশ্নটা মানে খুব অবভিয়াস, আপনার তো থাইল্যান্ডে পাতায়াতে হচ্ছে আপনার একটা প্রোগ্রাম Yes. রান করেন, তাহলে স্বাভাবিকভাবে দর্শকরা প্রশ্ন করতে পারে যে ভাই বাংলাদেশে আপনার এরকম কোনো প্রোগ্রাম নাই কেন, বা আপনি কেন হচ্ছে বাংলাদেশে এত দেরি করে এলেন? এক্স্যাক্টলি 2 বছরের ভিতর আপনার এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেল, 2015-তে আপনি আপনার একদম থিওরিটিক্যাল আপনি জিনিস পেয়ে গেলেন, এরপর আপনি কাজাখস্তানে গেলেন, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করলেন, বাংলাদেশে আসলেন হচ্ছে কোভিড COVID 2020, মানে আরো 5 বছর পর। পরে। এই 5 বছর সময় নেয়ার কারণটা কি ছিল? কারণটা এবং ছিল, হ্যাঁ, এখনো কেন ট্রিটমেন্ট আপনার পাতার মতো কোনো প্রোগ্রাম কেন শুরু করেননি? কারণটা হচ্ছে কারণ আমি বাংলাদেশে সম্পূর্ণ ডিটাচ ছিলাম। আমার বিজনেস লাইফে আমি বাংলাদেশে আসিনি বলতে গেলে। আমি আমার ল্যাঙ্গুয়েজ ভুলে গেছি, আমি লিখতে পারি না এখনো স্টিল। ওকে, কারণ আমি 82 সালে বাংলাদেশে যাওয়ার পরে মনে হয় 2015 সালের মধ্যে 2-3 বার মতো মনে হয় আসছি, আচ্ছা, এর বেশি আমি আসি না। এই জন্য বাংলাদেশের সাথে আমার সম্পর্ক টোটালি ছিল না, টোটালি। যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ বুঝছেন, বাংলা বলতে খুব কষ্ট, ওই সময় রিয়েলি কষ্ট হচ্ছিল। আমি এখনও ঠিকমতো ভালো বলতে পারি না, তবুও মোটামুটি ভালো। এবং আমার ল্যাঙ্গুয়েজ ছিল মাতৃভাষা বলতে রাশিয়ান, ইংলিশ আর ইউক্রেন, আমার 3টা ভাষা, আমার 3টা দেশে। তো যেহেতু কাজাখস্তান এগুলো সব আসাম ল্যাঙ্গুয়েজ, আমার জন্য ইজি ছিল তাদের সাথে কমিউনিকেট করা। মানে আমি তো ইংলিশ হওয়ার কারণে থাইল্যান্ডে এক্স্যাক্টলি, এবং ওদের ইজি আসা মানে থাইল্যান্ডে ওরা লাইক করে, মানে থাইল্যান্ডে আসা এটি। তো এই জন্য যখন কোভিড চলে আসলো, সব বন্ধ হয়ে গেল, মানে আর আসতে পারেন না, তখন চিন্তা করলাম যে আমি তখন সম্পূর্ণ বসে আছি, তাই না, কোনো কাজ নেই, কোনো কিছু নেই। চিন্তা করলাম যে ওই সময় মাথায় আসে যে আমি তো অনেক কিছু করতেছি মানে বিদেশির জন্য, আমি তো বাঙালি। দেখেন আমার মাথায় মাঝে মাঝে এমন চিন্তা আসে যে বাঙালি, তো বাংলাদেশের জন্য আমি কী করলাম। এর মধ্যে আমার ক্যারিয়ার কলেজের ফ্রেন্ড, সে ও ট্রিটমেন্ট করে আসছে জাস্ট 19 সালে, মানে এটি থাইল্যান্ড থেকে। আচ্ছা, সে এখন আপনার ট্রিটমেন্ট, হ্যাঁ, পিকে আমার ফ্রেন্ড, মানে ক্যারিয়ার কলেজ, সে এখন PKSF-এর MD ফারুক। ও আমাকে বললো, তুই যত কিছু মনে করিস তুই বিদেশি, তুই বিদেশি না, তুই বাঙালি। তোর পেছনে বাংলাদেশের সরকার অনেক টাকা খরচ করছে, ক্যারিয়ার কলেজে কীভাবে তুই কি টাকা দিছস, তুই পড়ছস, কে দিচ্ছে টাকা এটি, এরপর গভর্নমেন্ট সরকারি গেলি কে, তুই বাংলাদেশের কী করতেছস। ও আমাকে এগুলো বলা আরম্ভ করছে এটি। তখন কোভিডের সময় ওর এই কথাগুলি আমাকে বিরাট হিট করছে, বিরাট হিট করছে যে ও তো ঠিক বলছে, আমি তো কিছুই করি না বাংলাদেশের জন্য, হোয়ারেজ দেশ আমার জন্য অনেক কিছু করেছে। তখন থেকে আমি চিন্তা করলাম যে আই শুড ডু সামথিং ফর বাংলাদেশ। এই তখন থেকেই বুঝছেন আমি ইউটিউব, ফেসবুক বাংলায় খুব কষ্ট হচ্ছিল রিয়েলি। আমি এক একটা ভিডিও করতাম 7-8 বার, যেটা মোটামুটি বাংলা আমার 3টা ল্যাঙ্গুয়েজ একসাথে চলে আসতো, বাংলা, ইংলিশ, রাশিয়ান। তো যেটা মোটামুটি বাংলা বলে সেগুলো মনে করেন করতাম, পোস্ট করতাম, পাবলিশ করতাম এটি। তো এইভাবে আস্তে আস্তে বাংলার সাথে পরিচয় হলাম, একটু বেশি পরিচয় হলাম ডক্টর জাহাঙ্গীর কবির সাথে লাইভে আসার পরে। এবং আরেকজন ছিল ডক্টর মুজিবুল হক, আমরা 3জন একটা লাইভ করলাম। এরপরে বাংলাদেশে আমার সঙ্গে চিনতে আরম্ভ করলো এটি। তো এরপর আস্তে আস্তে দেখতেছি মোটামুটি আসতেছে, ভালো আসতে দিল। এরপরে কনসালটেশন সবাই যাচ্ছে, কনসালটেশন অনলাইন। আমি অনেক কনসালটেশন করছিলাম, কিন্তু কনসালটেশন করতে দেখলাম যে এত কনসালটেশন, এত ইন্টারেস্টেড, আমি একা। এমন দিন গেছে আমি দুপুরে খাওয়া মানে সকালে নাস্তা করেছি এবং রাত্রে 8টার সময় খেয়েছি, মানে কনসালটেশনের পরে কনসালটেশন এটি। এমনকি দেখা গেছে যে রাত্রে ঘুমাতে পারতাম না, কারণ যারা আগে কনসালটেশন করছে হঠাৎ করে ফোন করে, মনে করেন আমেরিকা, কানাডা, দেশের টাইমের ডিফারেন্স, ওরা জানতো না যে থাইল্যান্ডে এখন কী টাইম এটি। তো এত করে আমি চিন্তা করলাম যে আমার এটা সম্ভব হবে না, এবং অনলাইন কনসালটেশন রেজাল্টও ঠিক মতো আসবে না, এটা আমি জানি। কারণ আপনি কনসালটেশন করছেন, আপনাকে বললাম অথবা কিছু লিখছেন, করতে যেয়ে এটা ফলো করতে যায় অনেক কিছু ভুলে যান, ঠিক মতো হচ্ছে না, এবং সব কিছু জোগাড় করতে পারতেছেন না। এইটাই মনে করলাম এটা আপনি পয়সা ব্যয় করতেছেন এবং আমি আমার সময় নষ্ট করতেছি, তো রেজাল্ট খুব একটা আসে না এটি। এরপরে কী করবো, কনসালটেশন
বন্ধ করবো, ঠিক আছে, কী করতে হবে? তখন চিন্তা করলাম যে ঠিক আছে সেমিনারে করবো কনসালটেশন পরিবর্তে। এটা ভাই কত সালে? এইটা আরম্ভ করলাম আপনার খুব সম্ভবত 22 সালে, 2022-এ আমি করি না। আপনি কি তখন পুরোদমে বাংলাদেশে চলে আসছেন? হ্যাঁ, আমি আসতাম তখন বাংলাদেশে আসতাম, কিন্তু কোভিডের পরে বন্ধ ছিল। আমি তো নেই ভ্যাকসিন নেই। আচ্ছা, যে বল সম্পূর্ণ ওপেন না হয়েছে এবং আমি কোথাও নড়াচড়া করি তখন আপনি বাংলাদেশেই? এটি প্রথম বাসা বাংলাদেশে। তো যাই হোক, আসলাম বাংলাদেশে, তখন বললাম যে সেমিনার করবো। ওকে, এরপর চিন্তা করলাম যে ঠিক আছে সেমিনার না, ট্রিটমেন্ট যেহেতু করবো না, কী করবো, 6-7 দিনের সেমিনার করবো। এইটাই হবে ট্রিটমেন্টের একটা বিকল্প, কারণ আমি সব শিখাই দেব কি করতে হবে। এরপরে দেশে যে সব কিছু পালন করবে, সব কিছু থাকবে, এমন সে সুস্থ হবে। এখন আমি ট্রিটমেন্টও করি না, কনসালটেশনও করি না। এখন হচ্ছে আমি চাচ্ছি যে বাংলাদেশের মানুষ পয়সা খরচ করে লাভ নেই তো, বিনা রেজাল্টে। আমি চাচ্ছি রেজাল্ট সহ, মানে টাকা খরচ না করে, কম টাকায় টাকা খরচ না করে নিজের শরীরের চিকিৎসা করো। আমি এখন এইটা নিয়ে গবেষণা আরম্ভ করছি এবং রেজাল্টও অনেক পেয়েছি। এইটার এতেই এই বইটা আসছে যে নিজের ডাক্তার নিজে হন। এই বইটা হবে প্রত্যেকের জন্য ডাক্তার। এটা হচ্ছে আমার সম্পূর্ণ রিপ্লেসমেন্ট। অর্থাৎ আমরা যদি বলি ভাই, এটাকে ভুল হবে কিনা যে এই বইটা যে পড়বে তার আর আপনার কনসালটেশন নেওয়ার প্রয়োজন হবে? এক্স্যাক্টলি, আমার কনসালটেশন দরকার নেই, আমার ট্রিটমেন্ট দরকার নেই, আমার সেমিনার দরকার নেই। এই বইটা এবং এই বইটা ফলো করতে, গাইডলাইন্সগুলো ফলো করতে যা যা দরকার আমি এখন সব বাংলাদেশে অ্যারেঞ্জ করেছি আমাদের হাউস অফ ভাই। বইটা আমরা আরেকবার একটু ক্যামেরায় দেখাই। প্রিয় দর্শক, আপনারা যারা হচ্ছে এই বইটি সংগ্রহ করতে চান, আমাদের কমেন্টে হচ্ছে আমরা রকমের.com এর আমাদের বইটির লিঙ্ক আমরা দিয়ে দিব। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারেন। এখন আমি বাংলাদেশে আমার একটা এক্সপিরিয়েন্স বলতেছি। আমি এখন হাউস অফ আমি থাকি দিনের বেলায়, অনেকে আসে এই বই পড়ে এবং যা হাউস অফ ফার্মেতে পাওয়া যায় এগুলো ইউজ করার পরে অনেকই অনেক ভালো রেজাল্ট পেয়েছেন, নিজেরা আসে স্বীকার করেন এটি। আচ্ছা, তা আমি বলি যে যতটুকু এই বইটা পালন করতে পারবে, এখানে 8টা গোপন সূত্র আমি একটু পরে বলবো যে 8টা গোপন সূত্র কী এবং কীভাবে এটা আপনাকে ঔষধ ছাড়া কীভাবে সুস্থ করতে পারে, এটা একটু বলতে হবে। এইখানে একটা প্রশ্ন কি স্বাভাবিকভাবে চলে আসতে পারে না? প্রশ্নটা হচ্ছে এরকম যে অনেকের ভিতরে হয়তো এই কনফিউশনটাও আসতে পারে যে চিকিৎসা বিজ্ঞানের আধুনিক ধারায় তো হচ্ছে আপনার ওষুধের কথাই বলে, সেই জায়গায় আপনি বলতেছেন যে প্রাকৃতিক উপায়ে কিংবা ওষুধবিহীন একটা প্রসেস, যে জায়গায় তাকে জানতে হবে যে সে কোন ধরনের ফুডগুলো খাবে, কি খাবে, কিভাবে তার বডি আসলে সুস্থ থাকবে। কিন্তু অলরেডি যারা হচ্ছে একটা লম্বা সময় ওষুধ খেয়ে ফেলেছে, তারা আবার নতুন একটা লাইফস্টাইল অ্যাডপ্ট করবে, তারপর তারা যে আসলে ভাই বেনিফিটেড হবে, এটা কি আসলে পসিবল বা কীভাবে সম্ভব? বা চিকিৎসা আধুনিক যে পদ্ধতি, সেটার সাথে আপনার পদ্ধতির কোনো কনফ্লিক্ট আছে কিনা বা থাকবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আমি বলি। আমি ট্রাই করি সবাইকে বলার জন্য, আমার ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমার 1000-এর উপর ভিডিও, এটি চেষ্টা করি বলার জন্য যে আমাদের বডিটা আল্লাহ পাক তৈরি করেছেন ওষুধের জন্য না। আমাদের বডিটা আল্লাহ পাক তৈরি করেছেন প্রকৃতির জন্য। প্রকৃতির মধ্যে সব কিছু রয়ে গেছে। খাবার যে ঔষধ হতে পারে, এটা আমি আমার ক্লিনিকে প্রমাণ করেছি এবং লাখ লাখ এখন উপকৃত হচ্ছেন। এই যেগুলো আমি রিকমেন্ড করি, এইগুলো নট অনলি খাবার, এগুলো হচ্ছে ঔষধ। আমাদের মেডিকেল সায়েন্সে কোনো ঔষধ নাই যেটা আপনার এনার্জি বাড়াবে শরীরে। হ্যাঁ, আপনার কোনো ওষুধ নাই, কোনো ওষুধ নাই এনার্জি বাড়ানোর। এনার্জি কীভাবে বাড়ে বুঝছেন? আচ্ছা, আপনার কি মাথা ব্যথা, আপনার একটা পেইন কিলার দেবে। আপনার অ্যাসিড হচ্ছে, আপনাকে একটা অ্যান্টাসিড দেবে। আপনার হার্ট ব্লকেজ বুঝছেন, আপনাকে কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগস দেবে। আপনার লিভার বুঝছেন, আপনার লিভার ফাংশনটা যাদের হাই ব্লাড প্রেশার, তাদের হচ্ছে ব্লাড প্রেশার কমাবে। কীভাবে কমাবে এটা আমরা জানি, বুঝছেন। কিন্তু আপনার শরীরের শক্তি বাড়ানোর
কোনো মেডিসিন নাই। ওকে, আমি যে শক্তি বানানোর মেডিসিন থাকতো তাহলে কিন্তু সবাই ফার্মাসি যাই বলছে আমাকে এটা দেন, আমার শক্তি নাই, দেন আমার শক্তি। আমি বলি সমস্ত রোগের মূল রুট কজ ডেফিসিয়েন্সি অফ এনার্জি, মানে এনার্জি যখন আপনার কমতে থাকে এবার বুঝতে হবে আপনি কোন রোগের দিকে আগাচ্ছেন। বুঝছেন তো? আপনি মনে করেন এনার্জেটিক ছিলেন, আস্তে আস্তে দেখেছেন আপনার কমে যাচ্ছে শক্তি, এর মানে আপনার শরীরে কোথাও একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে। মানে এটা কি মানসিক ইয়েতেও আমি কোনো কিছু করার উৎসাহ পাচ্ছি না। ইয়েস, দ্যাটস দ্য মোটিভেশন হচ্ছেন, অলস হয়ে যাচ্ছেন, মোটিভেশন পাচ্ছেন না, আপনার ব্রেন ডাল হয়ে যাচ্ছে, কাজের একটা পাচ্ছেন না, আগে যেমন সার হচ্ছেন এটি, এইগুলোতে বুঝতে হবে যে আপনি কোনো একটা ইয়ের দিকে আগাচ্ছেন, খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছেন। মানে এটা একটা ফার্স্ট ইন্ডিকেশন হচ্ছে এটা। ইয়েস, আসলে এটা কিসের জন্য? আমার যে এই 4টা গল্পসূত্র জি, সবাই জানে এবং ডাক্তাররা এখন অনেকে ডাক্তাররা জানে, আমি যেগুলো বলি 100% সায়েন্সের উপর বেস করে, মেডিকেল সায়েন্স নট ট্রু সায়েন্স। আপনারা সবাই জানেন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, দিস দ্য ট্রু সায়েন্স। জি, আমি যে কথা বলি বইতে যারা আছে এর ট্রু সায়েন্সের উপর সম্পূর্ণ বেস করা। একটা জীবনের সংজ্ঞা অক্সিজেন প্লাস হচ্ছে নিউট্রিয়েন্টস, নিউট্রিশন আমরা যেমন পুষ্টি বলি, সমান সমান হচ্ছে শক্তি প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই কেমিক্যাল রিয়েকশনের উপর এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার উপর ভিত্তি করে এই পুরা বইটা, ওকে, নাথিং এলস। এবং এইটাই আমার ট্রিটমেন্ট। যত রোগ বলেন, অটোইমিউন ডিজিজ বলেন, ক্যান্সার বলেন, হার্ট ডিজিজ বলেন, ডায়াবেটিস বলেন, লিভার, কিডনি ডিজিজ, সব কিছু আমি এর মাধ্যমেই ট্রিটমেন্ট করি, একটা ইয়ের মাধ্যমে। বাট তাহলে ভাই আমরা যেটা বুঝলাম যে ফুড হ্যাবিটটাকে বোঝা আর কারো এনার্জি ড্রেইনড হচ্ছে কিনা সেটা দিয়ে সে একটা ইন্ডিকেশন পাবে। ইয়েস, এরপরে তার ইমিডিয়েট অ্যাকশনটা হবে যে আমার ফুড হ্যাবিটটাকে আমি চেঞ্জ করে ফেলবো। এক্স্যাক্টলি। এখন বলছেন, আমি সবসময় বলি একটা কথা, আমরা যেভাবে খেয়ে যাচ্ছি, কারণ আমি এখন যেখানে যে আমাকে অনেকে দাওয়াত দেয়, কী খাচ্ছেন দেখতেছি, আমি কি আপনারা যদি এই খাবার কন্টিনিউ করেন, জি, যে খাবার এখন দেখতেছি যদি কন্টিনিউ করেন, আপনার কোনো টেস্ট দিতে হবে না, আপনার অটোমেটিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার শরীরে আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি 80 থেকে 90% রোগের এখানে উৎপত্তি হয় এখান থেকে, কোনো টেস্টে যেতে হবে না। আমি বলছি টেস্ট নো নিড এনি টেস্ট, সে অলরেডি অসুস্থ আছে যাচ্ছে। বুঝছেন, আমাদের সূরা ফাতিহার মধ্যে কী লেখা আছে বুঝছেন, সোজা পথে আমি চলি, আমার কোনো চিন্তা নাই, আমি সবসময় ভালো থাকবো এবং আমি জানি পরবর্তীতে কী হবে। আমি যে উল্টা পথে একটা বাঁকা পথে চলি, আমার অনেক প্রবলেম, অনেক টেনশন, অনেক কিছু, কোথায় যাচ্ছে, কী করছে, কী ভয়তে বুঝছেন, এটি একজাক্টলি তাই। বুঝছেন, আমরা যে খাবার খাচ্ছি 100% আমরা অসুস্থ হব, শুধু সময়ের ব্যাপার, আজকে না কাল। কেউ কেউ আজকে অসুস্থ হবে, কেউ কেউ কয়েকদিন পরে অসুস্থ হবে, কিন্তু গ্যারান্টিড অসুস্থ হবেই। কারণ আমাদের বডির ডিজাইন করা হচ্ছে এই খাবারের জন্য না। এই খাবার যেগুলো আমরা খাচ্ছি, যা খাচ্ছি, আমাদের বডিতে আল্লাহ পাক একটা সিস্টেম দিচ্ছে, এনজাইম। আপনি যে খাচ্ছেন আপনি ডাইজেস্ট করতে হবে। জি, ডাইজেস্ট কে করে? এনজাইম করে। আপনার ট্যাঙ্ক আস্তে আস্তে যত বেশি খাবেন, জি, যত বাজে খাবার খাবেন, তত তাড়াতাড়ি আপনার ট্যাঙ্ক খালি হবে, সোজা কথা, ওকে, লজিক্যালি। আমরা সীমাবদ্ধ একটা এনজাইম দিয়ে দিচ্ছে। এখন আমি যত বেশি খাবো, আমরা কিন্তু বেশি খাই, কী জন্য? খাবারটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত টেস্টি, খেতে ভালো লাগে, ভালো লাগে, কন্ট্রোল হারাই গেল, খাচ্ছি খেয়ে যাচ্ছি, এরপর আর শ্বাস ফেলতে পারি না, বুঝছেন। তো এই যে খাবারটা আমি নিয়েছি, এটা তো বডির তো করতে হবে, ডাইজেস্ট করতে হবে, তখন বডি প্রচুর পরিমাণে বুঝছেন এনজাইম তার নষ্ট করে, প্রচুর কষ্ট করে, বুঝছেন, কোনো এক সময় সারেন্ডার করে। এখন তখন আর এনজাইম নাই, তখন কি হয়, আপনার যা খাচ্ছেন ওইখানে জমা হচ্ছে, এটা হজম হচ্ছে না, অনেকক্ষণ থাকতেছে, এইটাই হচ্ছে ওই ফার্মেন্টেশন হচ্ছে, এইটাই গ্যাস, আপনার বলেন গ্যাস, আমার গ্যাস, এমন ডাইজেশনের ক্ষমতা কমে গেছে। আপনি 2 নাম্বার খেয়ে, প্রচুর খেয়ে আপনার ট্যাঙ্ক খালি করে পাচ্ছেন বলতে গেলে। তাহলে আমাদের আদর্শ ফুডে কম খাওয়া, কিন্তু যেটা মুখে নেবেন ওটা জানতে হবে কোথা থেকে আসছে।
এই দুইটা জিনিস ঠিক করতে পারেন যে আমি যে একটা মুখে একটা জিনিস নিচ্ছি জি। সেটা কোথা থেকে আসছে, এটা কি মানুষ চেঞ্জ করছে, পরিবর্তন করছে, কোনো কিছু অ্যাড করছে, কোনো কিছু রিমুভ করছে, না এটা নেশার থেকে আসছে। মানে জেনেটিক্যালি মডিফাইড কিনা ইয়েস, মানে আমাদের আসতে হবে খাবার নেচার থেকে। আল্লাহ পাক নেশার তৈরি করে দিয়েছেন এবং নেচারে যে খাবার রয়ে গেছে আমাদের এই খাবারটা খেতে পারি না। যেমন আমরা আলু খেতে পারি ন্যাচারাল, বাট চিপস মডিফাইড। দেখেন একটা আম এখন অনেক ধরনের আম হয়ে গেছে। আমি বলছি আম, এখন আমার সিজন আসতেছে হচ্ছে, আমি দেখেছি বিভিন্ন ধরনের আম যে আম আগে ছিল না, তাই বলে থাই আম, ওইটা আম, অ্যাকচুয়ালি সবগুলো জেনেটিক মডিফাইড আম। বাট এটা আমরা আসলে কিভাবে বুঝবো? এখন তো সবাই তো আসলে ওই দিকে দেখেন আমাদের জানতে হবে যে আমাদের দেশি আম কী ছিল, আমাদের চেষ্টা করতে হবে ওই দেশি আমটাই খাওয়া। যেমন আশিনা জাতের আম, এটা তো ধরেন আমাদের দেশে পাওয়া যায়, বাট সিজনে সবার শেষে আসে। আমটা খুব টক হয়, মানুষ খেতে চায় না। অনেক বাংলাদেশে এত সুন্দর সুন্দর আম আছে বুঝছেন, যেগুলা আমরা এখন চেঞ্জ করে আমরা আনি বিদেশ থেকে বুঝছেন, ওইগুলা লাগাই, ওইগুলাই করি। অ্যাকচুয়ালি ইটস নট রাইট, কারণ আমরা যেখানে জন্মগ্রহণ করেছি আমাদের খাবারটা ওইখান থেকে আসা উচিত। এই মাটির সাথে আমাদের এই অন্ত্রের একটা সম্পর্ক রয়ে গেছে। এই সম্পর্কটা যখন নষ্ট হয় তখনই আমাদের অন্ত্র বুঝছেন অসুস্থ হয়। এই জন্য আমি এই বইতে লেখা আছে যে আপনারা ট্রাই করবেন দেশীয় খাবার, সিজনাল, যেই সিজনে যেটা হয় ওইটা খাওয়ার জন্য। কিন্তু ভাই দেশীয় খাবারের ক্ষেত্রে তো তখন আরেকটা প্রশ্ন কি চলে আসে না যে সেগুলোতে ধরেন অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, আবার অনেকে অনেক ধরনের এক্স্যাক্টলি অনেক কিছু হরমোন ইউজ করে, বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে। এটা বলছি, এটা কিভাবে বুঝবো? এটা সব স্টাডি করতে হবে না। থাইল্যান্ডে আমি নিজের চোখে দেখে আসছি, একটা গাছ প্রকৃতির মধ্যে একটা আরেকটাকে রক্ষা করার বুঝছেন আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। আপনি যে কীটনাশক ইউজ করেন এর পরিবর্তে এই যে গাছটা আছে এইটাকে প্রোটেক্ট করার জন্য আরেকটা গাছ রয়ে গেছে, আপনি ওই গাছের পাশে আরেকটা গাছ লাগাই দেন, আপনার সবাই ইউজ করতে হবে না। বুঝছেন তো বলছি? এইটা এখন আমি যেসব ন্যাচারাল প্রোডাক্ট এখানে হাউস সাপ্লাই দিই, এইভাবে এটা করা হচ্ছে। সারটা কীভাবে তৈরি করা হয়, এই যে পাতাটা পড়তেছে এগুলো আপনি কালেক্ট করেন এবং এইটাকে আপনি প্রসেস করেন, মানে দুনিয়ার কী বলবো আপনার প্রকৃতির মধ্যে রিসাইক্লিং সব চলতেছে। আচ্ছা, কোনো কিছু ধ্বংস হয় না। আচ্ছা, এই যে পাতাটা পড়তে শুকনা এগুলো কালেক্ট করে আপনার রিসাইক্লিং করেন, এইটা আবার সার হিসাবে ইউজ করেন। আপনার কেমিক্যাল ফার্টিলাইজার দরকার নাই, এটা প্রমাণিত বাংলাদেশে অনেকে করতেছে। গ্রামে তো হয়তো, গ্রামে আমরা ছোটবেলায় না, দেখছি গ্রামে তো আগে গোবর ইউজ করতো, গোবর ইউজ করতো, তারপর হচ্ছে খড় তারা লম্বা সময় রেখে দিত, সেটা পচে যেত। এক্স্যাক্টলি তাদের হচ্ছে আবার গোবরের জায়গায় হচ্ছে আপনার হচ্ছে সারাদিনের যে ময়লা, যে শাক সবজি কাটা যেগুলো থাকতো সেগুলো এনে হচ্ছে গোবরের ভিতরে। এই যে এখন নিজে বলতেছেন এগুলো আমি দেখছি। এখন অনেকেই তো ধরেন এই জেনারেশন এখন অনেকেই কি আমাদের শহর কেন্দ্রিক দরকার হচ্ছে ইজি লাইফ। আমাদের কিন্তু ইজি লাইফ, এই ইজি লাইফই আমাদেরকে বুঝছেন এই সুস্থতা নষ্ট করতেছে। আমরা চাই ইমিডিয়েট রেজাল্ট, অত্যন্ত সহজে সব কিছু পাওয়ার জন্য, এবং এটাকে মানে ফুড ইন্ডাস্ট্রি আমি মনে করি ওদের টাকার জন্য অনেক কিছু এটা করতে হবে। কারণ একটা মুরগি দেখেন কত অল্প সময়ে সে বড় হয়ে যায়, কিন্তু দেশি এখন একটা গরু দেখেন দেখলে মানুষে নড়াচড়াই করতে পারে, তার মাংস তার হেভি উঠছেন, এটি কাটা পরে দেখা যায় তো প্রচুর চর্বিতে আসলে এটা বলছে কিশোর চর্বি। এই খাওয়াটা দিচ্ছে সম্পূর্ণ তাড়াতাড়ি চর্বি হওয়ার জন্য, তাদের বড় হওয়ার জন্য, ওজন বাড়ানোর জন্য, বড় হওয়ার জন্য, কারণ পয়সা আসবে বেশি। ইনফ্যাক্ট আমি নিজেও হচ্ছে ফেট হয়ে গেছি। আমারটা কি বলবো, আমার এই জন্য তো আমরা এদের জন্য এই যে খাচ্ছেন এই যে মাংস, এইটাই হচ্ছে কারণ যে উই আর গেটিং বুঝছেন সাইজ বা আমাদের বাড়তেছে বুঝছেন, কিন্তু শক্তি কমতেছে এবং এই জন্য অসুখও বেড়ে যাচ্ছে। যেমন রাইট নাও আমার মনে হয় যে আমার নানা তো এখনো বেঁচে আছেন, তার এজ হচ্ছে 95+, বাট আমার তার কোনো মনে হয় ব্লাড প্রেশার বা এরকম কোনো কিছু নাই। ওই সময় শিরোনামগুলো এবং সে হচ্ছে যে এখনো চেষ্টা করে সে হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়ার। ইয়েস, খেয়াল করছেন। মানে আমার হচ্ছে হাই ব্লাড প্রেশারের সমস্যা, অনেক সমস্যা, ব্রিদিং প্রবলেম, এবং অলরেডি আমি অনেক ফ্যাট হয়ে গেছি।
এখন আপনি বলেন কিসের জন্য, কিছুক্ষণ আগে উত্তরটা দিলাম যে আপনি কি খাচ্ছেন আর উনি আপনার বয়সে কি খাইছে, দ্যাটস দ্য ডিফারেন্স। আপনার বয়সে কি খাইছে, আপনি কি খাচ্ছেন, দ্যাটস দ্য ডিফারেন্স, দ্যাটস ইউর এরকম, উনি ওইরকম। এখানে কোনো অন্য কোনো থিওরি নাই। তাহলে আমার সুস্থ থাকার জন্য 3টা প্রধান অভ্যাস কি হতে পারে? প্রথম অবশ্যই খাবার খেতে হবে নেচার থেকে, নেচার থেকে, যাতে মানুষ কোনো কিছু এটা অ্যাড করেনি, মানুষ কোনো রিমুভ করেনি, যাতে রিমুভ করেনি এবং অ্যাডও করেনি, মানে মানুষের সোজা কথা মানুষ হাত পড়েনি, এই খাবারটা খেতে হবে, নাম্বার 1 কন্ডিশন। ওকে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা খাবারের সাথে কোন খাবারটা কোনটা ম্যাচ করে, খাবারের যে খাবারটা খাচ্ছে অনেকগুলো প্রাকৃতিক নিয়ম রয়ে গেছে, এই বইয়ে সুন্দর মতো এই নিয়মগুলো বলা আছে যে কোন খাবারের সাথে কোন খাবারটা মিক্স করবেন, খাবারটা কতক্ষণ চিবাইতে হবে, খাতা মুখে, এখন কী করে দেখেন খাবারটা মুখে দিয়ে গিলে ফেলছে, বুঝছেন তো? জি। অ্যাকচুয়ালি খাবার গিলার জন্য খাবার তৈরি করা হয়নি, খাবারকে চাবা, দাঁতগুলো আমাদের আল্লাহ পাক কেমনি দেয়নি, বুঝছেন? খাবারকে চাবাইতে অনেকক্ষণ, বুঝছেন? ডাইজেশন এখান থেকে আরম্ভ হয়, আমরা চাবাই না, আমরা জাস্ট গিলায় ফেলি, এইখানে আমাদের জন্য এই প্রবলেম হয়, ডাইজেশন হয় না এটি। এই জন্য এই নিয়মগুলো ফলো করতে হবে, পানিটা কখন পান করতে হবে, ফলটা কখন খেতে হবে। আপনি যদি খাবারের পরে ফল খান আপনি ফ্যাটি লিভার হবে, বুঝছেন তো? আমি দেখছি বাংলাদেশে সবাই খাবারের পরে ফল খায়। ফল খেতে হয় 2 খাবারের মধ্যে একটা স্ন্যাক্স হিসাবে, বা খাবারের 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে। আপনি যদি মেন মিলের সাথে আপনি যদি ফলটা ইউজ করেন আপনার লিভার ক্লগ হয়ে যাবে, আপনার ফ্যাটি লিভার হবে এটি। তো এইসব জিনিসগুলো ফান্ডামেন্টাল জিনিস, নিয়মগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, শুধু ভালো খাবার হলে হবে না, মনে করতে হবে, হ্যাঁ এই নিয়মগুলো ফলো করতে হবে। তখন আপনার যে সিস্টেম আল্লাহ আমাকে তৈরি করে দিচ্ছে, বুঝছেন, ঠিক মতো কাজ করবে। যখন এটা কাজ করবে আপনি অসুস্থ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আপনার শরীরে প্রচুর শক্তি থাকবে, আপনার নিজের ইচ্ছা হবে যে আমি সকালে ওইটা কিছু করি। আমাদের শরীরে শক্তি নাই যেন আমরা অলস হয়ে যাই, কিসের শক্তি নেই, এই খাবারের জন্য, খাবার শক্তি নাই, যে খাবার আপনারা খাচ্ছেন এর শক্তি নাই, দের ইজ নো এনজাইম, এগুলো বলা হয় মৃত খাবার, মানুষের প্রসেসড ফুড, এগুলো হচ্ছে মৃত খাবার, এর মধ্যে কিছু নাই, যে শক্তি তৈরির জন্য যা দরকার এর মধ্যে এগুলোর মধ্যে নাই। আর প্রকৃতির মধ্যে মনে করেন একটা শাকসবজি, এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়ে গেছে যেটা শক্তি দিবে আপনাকে। আর যেই খাবার বুঝছেন আমরা খাচ্ছি এর মধ্যে এনজাইম নাই, মিনারেলস নাই, ভাইটামিনস নাই, আপনাকে এই খাবার শক্তি দিচ্ছেন না, এই জন্য আপনি বেশি বেশি খাচ্ছেন এবং অলস হচ্ছেন, কারণ আপনি সাইজে বাড়তেছেন। ওকে, আমি ভাই আরেকটা প্রশ্ন করতে চাই, যেমন আমাদের এখন হচ্ছে যে কমন কিছু রোগ আছে, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা, সেটা আপনি বলতে, বিরাট সমস্যা সবারই বলতে গেলে, ফ্যাটি লিভারের প্রবলেম সেটা আছে, ওবেসিটি সেটা হচ্ছে, ব্লাড প্রেশার সেটা বেড়ে যাচ্ছে, এবং ইদানিং যে আমাদের আবহাওয়ার যে অবস্থা, অনেকে শ্বাসকষ্ট হচ্ছে। তো এই 5টা ডিফারেন্ট রোগের জন্য ঠিক আপনি কি সেম পদ্ধতি আপনি যেটা বললেন সেটাই মেনে চলবেন, নাকি আপনার আলাদা আলাদা কোনো একটা টিপস থাকবে সবার জন্য? আমি বলছি সমস্ত রোগের কারণ হচ্ছে একটাই, শক্তির অভাব। ওকে। আপনি যদি আপনার প্রত্যেকটা সেলকে যা দরকার তার সম্পূর্ণ সঠিক কাজের জন্য আপনি সাপ্লাই দিতে পারেন, আপনার শরীরে ইম্পসিবল কোনো রোগ থাকা, শ্বাস প্রশ্বাসে বলেন কষ্ট, ফ্যাটি লিভারে বলেন কষ্ট, ব্লকেজ, ওইটা এটা কোনো ইম্পসিবল থাকা, কারণ আপনার ট্রিলিয়নস অফ সেল দিয়ে আপনার বডিটা তৈরি হয়েছে। আমার বডির ফাংশন সম্পূর্ণ এক একটা সেলের যে ফাংশন এর উপর ডিপেন্ড করে। যদি ওই সেলটার ফাংশন যদি ভালো হয় আমার বডির ফাংশন ভালো হবে। বডির ফাংশন ভালো হওয়া মানে কি আপনি সুস্থ। এখন ওইখানে যদি গন্ডগোল দেখা দেয় তখন সব জায়গায় গন্ডগোল দেখা দেবে আপনার। আমাদের মেডিসিনসে বলা হয় কত স্পেশালিস্ট দেখেন, হার্ট স্পেশালিস্ট, লিভার স্পেশালিস্ট, ব্রেইন স্পেশালিস্ট, আপনার স্টোমাকের স্পেশালিস্ট, মানে এত স্পেশালিস্ট, মানে মনে হয় যে এক একটা অঙ্গ বিভিন্ন জায়গায় আছে। আমার বডি না, আমার হার্ট ওইখানে, আমার লিভার ওইখানে, আমার ব্রেন ওইখানে, বুঝছেন, এক একজন ই করতেছে, বুঝছেন।
কিন্তু বডিটা কানেক্টেড, প্রত্যেকটা অর্গান একটার সাথে একটা কানেক্টেড। আপনার প্রবলেম যে হার্ট, শুধু হার্টের এটা প্রবলেম না, এই প্রবলেম হচ্ছে আপনার পুরো বডির প্রবলেম। আপনার বডিকে ঠিক করতে হবে, কারণ আপনার হার্ট কখন ই হয়, যে হার্টের মাসল, যেটা মাসলের মধ্যে বুঝছেন সেল কোষ থাকে, যখন এই কোষে তার খাবার ঠিকমতো পাবে না, অক্সিজেন পাবে না, তখনই আপনার হার্টের প্রবলেম দিবে, হার্টের শক্তি থাকবে না, সে পাম্প করতে পারবে না। এইখান থেকে আপনার সমস্ত জায়গায় প্রবলেম হবে। আপনার যে ব্লাড সার্কুলেশন যদি না থাকে, হার্ট যদি পাম্প ঠিকমতো না করতে পারে, তাহলে আপনার এইখানেও পচবে না, খাবার টাবার যেটা খাচ্ছেন এইখানে পচবে না, এইখানে পচবে না, এবং কন্ডিশন অনুসারে হয়তো বা কারো এইখানে আগে প্রবলেম হবে, কারো ওইখানে আগে প্রবলেম হবে। এই হচ্ছে ঘটনা। একটা অভিযোগ বলি, অভিযোগ অনেক মানুষেরই থাকে, সেটা হচ্ছে যে এই যে প্রাকৃতিক চিকিৎসা, এটাতে হচ্ছে একটু সময় বেশি লাগে। ইয়েস, ইউ আর রাইট। দিস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ইয়েস, দিস লাইক একটা রোগ তৈরি হইতে বছরের পর বছর লাগে। দেখেন, আমি 42 বছর পর থেকে শুরু করলাম এনার্জি, মনে করতাম যে ভালো ঘুমালে ও কেন প্রবলেম গো ওয়ার্ক। কয়েক বছর 49 বছরে আমি অসুখ হইলাম। খেয়াল করেন 42, অ্যাকচুয়ালি নট 42, এর আগের থেকে যখন আপনি এনার্জি, এর আগে তো অনেক আগে থেকে আরম্ভ হয়ে গেছে এই প্রসেস। আমি মনে করি আমার 30 বছর থেকে আরম্ভ হয়েছে এই প্রসেস, কিন্তু রেজাল্টটা আসছে 49 বছরে। কত বছর পরে? আমি জন্য বলি একটা রোগ তৈরি হইতে 10 বছর, 15 বছর, 20 বছর লাগতে পারে। আমাদের বডি অ্যাডজাস্ট করে, বুঝছেন, যে কোনো একটা পরিবেশ, এই পরিবেশ অ্যাডজাস্ট হয়, বুঝছেন, বডি অ্যাডজাস্ট করে। এই জন্য আমরা টের পাই না, বুঝছেন, এটি বডি সারেন্ডার করে আর পারতেছি না, তখন আমরা যাই দৌড়াই, বুঝছেন। কিন্তু এর আগে বডি অ্যাডজাস্ট করে, ওকে নো প্রবলেম, ইস নো প্রবলেম, ওকে গো, আমরা এইভাবে চলতে থাকি। কিন্তু প্রবলেম কিন্তু অনেক আগে সৃষ্টি হয়ে গেছে। এই প্রবলেমটাকে রিভার্স করতে ও সময় দরকার। আপনি খেয়াল করেন, একটা প্রবলেম তৈরি হয় এত বছর যাবৎ, তা আমরা কীভাবে চিন্তা করতে পারি যে এই প্রবলেমটা আমি 7 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে সলভ করে নেব। হ্যাঁ, আপনি মনে করেন এই জন্য আমাদের প্রবলেম সলভ হয় না, কারণ আপনি চাচ্ছেন ইমিডিয়েট রেজাল্ট, ইমিডিয়েট এফেক্ট। আপনাকে কী দিচ্ছে? একটা কেমিক্যাল দিচ্ছে, ওই কেমিক্যাল তৈরি করা হয়েছে ইমিডিয়েট রেজাল্টের জন্য। আচ্ছা, কিন্তু এখন সলভ করলেন, পার্মানেন্ট সলভ নাই। বাট আপনার মাথা ব্যথা ঠিক হইলো, সেই ওষুধ তো লম্বা সময় ধরে, যে প্রেশার ওষুধ খায় আপনার মাথা ঠিক হয়েছে, আবার কিছু কিছুক্ষণ পর মাথা ব্যথা আরম্ভ হবে, কিন্তু মাথা আবার খাইলেন। এইভাবে ডোজ বাড়তে থাকবে বা চেঞ্জ করতে হবে প্রত্যেক জিনিসে। এই জন্য বলি যে একবার ওষুধ আরম্ভ করছেন, এই ওষুধ ছাড়া ডিফিকাল্ট। একমাত্র এই 8টা গোপন মাধ্যমে আপনি ওষুধ ছাড়তে পারবেন। সেই গোপন সূত্রগুলো শুনবো, তার আগে ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে করতে চাই। ওষুধ ছাড়া আমার ক্লিনিকে প্রমাণিত, আচ্ছা, 10টা মিনিমাম ওষুধ নিয়ে যেত পেশেন্টরা, এমনকি 22টা ওষুধ ছিল। জি, উইদিন 7 days অল মেডিসিন স্টপ, প্রথম 7 দিন স্টপ, এরপর আর জীবনে ওরা ওষুধ কাজ করে না আর। দিস ইজ প্রুভড, প্রমাণিত। কিন্তু আমি জানি কীভাবে এটা সম্ভব। একটা অভিযোগ হয়তো আপনিও শুনছেন কিনা, অনেকে মনে করে যে আপনি বড় লোকদের ডাক্তার। ইয়েস, কারেক্ট। তো সেই জায়গাটাকে একটু যদি ভাই ক্লিয়ার করতেন। বড় লোকের ডাক্তার এই জন্য বলা হয় যে আমরা বলে যে আপনার হাউজে ফ্যামিলিতে যেসব পণ্য বিক্রি করা হয় এত দাম, এটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। আমি উল্টা প্রশ্ন দিই যে আপনাদের কি এগুলো দরকার ছিল না? যদি আপনারা আগে থেকে সতর্ক হইতেন, প্রকৃত থাকতেন, তাহলে কিন্তু এগুলো দরকার নাই। সতর্ক হওয়ার তো সুযোগ পাই না, সেটি বলেছি, যেহেতু অলরেডি আপনাদের প্রবলেম হয়ে গেছে, আপনারা এনিহাও যাবেন ডাক্তারের কাছে, ওষুধ নেবেন, টেস্ট করবেন। যদি এইগুলো একত্রে যোগ করেন, আর আমার যে পণ্য, এটা আপনিও মানে আপনার ফ্যামিলি বাজেট, আপনি খাচ্ছেন, এটা আপনার যদি নাও খাইতেন, আপনাকে অন্য জায়গায় কিনে খেতে হইতো। মনে করেন চাল, ডাল, ভাত, মাংস, বলছেন ডিম, বা এসব খেতে হইতো। কিন্তু আমি আপনাকে এটি দিচ্ছি,
এটা আপনি ন্যাচারাল দিচ্ছি, কিন্তু এখানে একটু পয়সা আপনাকে বেশি দিতে হচ্ছে। কিন্তু আপনি যদি বাজেট করেন, মনে করুন 40,000 টাকা আপনার ফ্যামিলি বাজেট এক মাসে, আপনি যদি এইখান থেকে সমস্ত এক মাস খান এবং বাইরে থেকে যদি কিনে খান, আপনার বাজেট খুব একটা করবেন না। কারণ এইখানকার যে খাবারটা আপনি খাবেন 1/3, 3/1 খেতে পারবেন, এর বেশি খেতে পারবেন না। আচ্ছা, আপনি বাইরে থেকে যদি কিনে এতগুলো ভাত খাবেন, আর আমি যেটা বলি আপনাকে, আপনি এতটুকু খাবেন, মানে 1/3 খাবেন। এর মানে আমার পণ্যের দাম 3 গুণ বেশি না, 2 গুণ বেশি। এর মানে আপনারা সেভ করতেছেন অ্যাকচুয়ালি। ওকে। নেক্সট হচ্ছে যেটা বলছেন, আমি বলছি যে আমি বড় লোকের ডাক্তার না, বড় লোকেরাই বেশি অসুস্থ হয়। এটা আমার এক্সপিরিয়েন্স, আমি বলি যে ওরাই বেশি অসুস্থ হয়। আমি দেখি যে কত টাকা ওরা খরচ করে হাসপাতালে এসে, সেই তুলনায় এগুলোর অত্যন্ত মানে 1/10 তো হবে না এটি। কিন্তু আপনাদের জন্য সবার জন্য এটা দরকার নাই। যারা গরিব, যারা ফিজিক্যালি অ্যাক্টিভ, মনে করেন আপনি রিক্সা চালাচ্ছেন বা আপনি কোনো একটা বিল্ডিংয়ের কাজ করতেছেন, এটি আপনার জন্য এগুলো কোনো দরকার নেই। আপনাদের ভাত, সাদা ভাত খান, মাছ খান, খান, দেখছেন আপনার বডি সব কিছু হজম করে ফেলবে। কারণ আপনি বার্ন করতেছেন, আপনি যা নিচ্ছেন আপনি এটা চলে যাচ্ছে। কিন্তু আমরা যা বড় লোক, আমরা খেয়ে যাচ্ছি, আমরা বার্ন করি না। আমরা বসে থাকি, টেলিফোনে বসে থাকি, বিজনেস করি, গাড়িতে উঠি, চেয়ারে বসি, আবার চেয়ার থেকে গাড়িতে বসি, গাড়িতে বসে আবার সোফাতে তারপরে ঘুম। মানে ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটি, আপনি যা খান সব জমাচ্ছেন। আর আরেকজন যে রিক্সা চালাচ্ছে, সে যা খাচ্ছে সব পড়াই ফেলতেছে এটি। তাহলে আপনার এগুলো দরকার নেই, আপনি অসুস্থ হবেন না। কিন্তু আপনি অসুস্থ হবেন, আপনি যা খাচ্ছেন পুষ্টি এখানে কম। অ্যাকচুয়ালি যারা রিক্সাওয়ালাটি, ওরা কিন্তু পুষ্টির অভাবে হচ্ছে ভোগে, ওদের শরীরে মিনারেলস, ভিটামিনস এগুলো খুব একটা নাই, বুঝলেন? যা একটা প্রবলেম, কারণ ওদের ফাইন্যান্সই নাই। তুমি বলি, আপনার যদি নেশা থেকে খান, আগে যে নেশা ছিল, মানে শসা, শাক সবজি আগে যেরকম ছিল, ওগুলো জোগাড় করতে পারেন। আগে যে মাছ নদী ছিল, এখানে আপনি সুস্থ থাকবেন আজীবন। তাহলে আমার পণ্যের আপনার দরকার নাই। এর মানে কি, আমি জাস্ট বলতেছি, আপনাদেরকে গাইড করতেছি যে ন্যাচারাল খাবারটা খান, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন। এটার জন্য আমাকে প্রসারিত হবে না। এবং যারা বড় লোক অসুস্থ হয়েছেন, তারা ডাক্তারের কাছে যদি দিবেন, এর 1/10 আমাকে দেন, এটা খেয়ে সুস্থ থাকেন, আর ওষুধ খেতে হবে না, ওয়ান টাইম। এই জন্য বলছি আমি সবার ডাক্তার, শুধু বড় লোকের ডাক্তার। যদি সুস্থ না হয়, সুস্থ হবেই। তাহলে কি আপনি নিজেকে শতভাগ সফল মনে করেন? হ্যাঁ, আমার এমন কোনো দৃষ্টান্ত নাই আমার প্র্যাকটিক্যাল লাইফে। আমার ক্লিনিকে যে আমি 10 বছর ট্রিটমেন্ট করেছি, এমন কোনো নাই, কেস আমি পাই নাই যারা নাকি অসুস্থ হয়ে আমার এখানে ট্রিটমেন্ট করতে আসছেন, যারা উইদাউট রেজাল্ট আমার ক্লিনিক থেকে চলে গেছে, এমন কোনো আমি পাইনি। এর মানে আমি বলতে পারি যে 100% রেজাল্ট। এইটা আমি বলতেছি না যে গর্ব বা এটা, আমি গর্ব করি না। আমি যে বলছি, আমি চোখে যে দেখেছি, আমার হাত দিয়ে যারা বের হয়েছে, তারা 100% রেজাল্ট নিয়ে গেছে। এখন বাংলাদেশে জানি না যে আমার বই ফলো করে বা আমার ভিডিও বা ফেসবুক, ইউটিউব ফলো করে, কিন্তু আমি যে কমেন্টসগুলো দেখি, আমি এমন কোনোই পাইনি যে আমার এতে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো রেজাল্ট পায়নি। এইখানে আমি দেখেছি 100% যে কমেন্টগুলো আসে, 100% রেজাল্ট এইখানে পায়। আচ্ছা, কিসের জন্য আমি বলি যে কথাগুলা, দিস ইজ সায়েন্স। আমি সায়েন্সের উপরে কথা বলি, মানে ইয়ের উপর না, যে আন্তাজের উপর। কারণ আমি থিওরিতে অনেক 2 বছর শুধু স্টাডি করেছি, এরপরে এগুলো আমার নিজের শরীরে প্রয়োগ করেছি। এরপরে 20 জন ডিফিকাল্ট ভলান্টিয়ার বলছে, ওদের উপর প্রয়োগ করেছি। এরপরে মোর দেন 1000 ক্রিটিক্যাল পেশেন্টকে আমি ট্রিট করছি, বিভিন্ন ডিজিজ যেগুলো মেডিকেল সায়েন্স করে না। মোর দেন 1000 ক্রিটিক্যাল যেগুলো মেডিকেল সায়েন্স করে, অটোইমিউন ডিজিজ মেডিকেল সায়েন্স ট্রিটমেন্ট করতে পারে না। দু একটা স্টোরি কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। প্লিজ। যেমন মনে করেন, কাজাখস্তান থেকে একটা পেশেন্ট আসছে, সে টোটালি তার হচ্ছে আর্থ্রাইটিস, তার
আঙ্গুল টাঙ্গুল সব বাঁকা হয়ে গেছে, বুঝলেন তো, মানে আচ্ছা। হাঁটতে পারতো না। তার মেয়ে নিয়ে আসছে, জিজ্ঞাসা করলাম যে তুই এইভাবে এইখানে কীভাবে জানলি এখানে আসতে হবে? কয় আমি দুনিয়ার সমস্ত ট্রিটমেন্ট, টাকা পয়সা অভাব নেই, জার্মান, চায়না, আমাদের রাশিয়া, কাজাখস্তান, মানে সব ট্রিটমেন্ট সব এটি। আমার একটাই ছিল, আমার কেন্দ্রে মনে হচ্ছিল যে আমি সুস্থ হব। জি। তার এই ফিলিংস বলছে আমি জানি যে আমি সুস্থ হব, এই জন্য আমি ইন্টারনেটে সার্চ করতেছি হঠাৎ করে তোদের এই ক্লিনিক চলে আসলো ব্যান্ডেজ। আমি বললাম যে টিকিট কর, আমি চলে যাব। এটি আসছে দিস মিরাকল, 1 মাস এসে তারা এগুলা সম্পূর্ণ সোজা হয়ে গেল। আমি নিজেও ঠান্ডা, আমি ওকে দেখে ভয় পাইছি যে আমি তো ট্রিটমেন্ট করতে পারবো না তোকে, আমি যখন পেশেন্ট ট্রিটমেন্ট করিনি কোনো, আই ফিল আই উইল বি হেলথি হিয়ার, দিস আই ফিল, রিয়েলি বিলিভ মি। 1 মাস পরে সে হেঁটে গেল আমার ক্লিনিক থেকে। আমি নিজেও এটা করতে পারিনি যে হাউ ইটস পসিবল। এটা আল্লাহ পাকেরই, যে আল্লাহ পাকের তার সুস্থতা এখানে দেখেছিল, সেই জন্য সে আসছে, এটা আমি বিলিভ করি। এটি তাহলে ভাই আমরা প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এখন হচ্ছে যে ভাই একটু আমরা সেই টিপসগুলো শুনতে চাই, যে সিক্রেট যে ফর্মুলা আছে সেটা একটু যদি আমাদের দর্শকদের দেখেন, এই 8টা সূত্র, যে ওষুধবিহীন জীবনযাত্রা একটা ফর্মুলার উপর নির্ভর করে। যে ফর্মুলা বললাম, অক্সিজেন প্লাস নিউট্রিশন ইকুয়াল টু হলো শক্তি, পানি, কার্বন ডাইঅক্সাইড। এই 8টা গোপন সূত্র এই ফর্মুলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শক্তি উৎপাদন মানে মেন হচ্ছে শক্তি উৎপাদন। প্রথম সূত্র হচ্ছে খাবার, ভালো পানি এবং ভালো খাবার। কারণ পানিটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেহের 70% হচ্ছে পানি। যদি ভালো পানি না হয় আপনার এইখান থেকে আরম্ভ হবে প্রবলেম। জি। এর মানে কি, আমাদের ভালো পানি, ভালো খাবার। ভালো খাবার একটু বললাম যে প্রত্যেকটা খাবার আসতে হবে যা আমরা মুখে নিই, নেচার থেকে আসতে হবে, যেটা মানুষ এখনও পরিবর্তন করেনি, সোজা কথা এটি। এইটার সাথে আমাদের আসবে আমাদের অন্ত্রের সুস্থতা, 2 নম্বর সূত্র। জি। অন্ত্রের সুস্থতা এত ইম্পর্টেন্ট যে আমি সবসময় বলি, যার অন্ত্র সুস্থ নাই সে অসুস্থ, সোজা কথা। যদি আরও বেশি জানতে চান, এই বইয়েতে একটু বিস্তারিত আছে, আর না হয় আমার ভিডিও দেখতে হবে। আমি এখানে সংক্ষেপে বলতেছি যে এই 1 নম্বর সূত্রের সাথে ভালো খাবার, ভালো পানি, এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনার অন্ত্রের সুস্থতা। 3 নম্বর সূত্র হচ্ছে আমাদের সঠিক শ্বাস প্রশ্বাস। কারণ আমি বলছি যে ওই ফর্মুলাতে অক্সিজেন লাগবে এবং নিউট্রিয়েন্টস লাগবে। এর মানে কি, আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই, এই অক্সিজেনটা আমাদের ব্লাডে যাবে প্রথম, এরপরে ব্লাড থেকে আমাদের সেরে যাবে, আমরা কোষে যাবে। 4 নম্বর সূত্রটা হচ্ছে, কারণ ব্লাডে যদি অক্সিজেন কম থাকে, আমাদের হেলথি শ্বাস প্রশ্বাস না হয়, তাহলে আমাদের ব্লাডে অক্সিজেন থাকবে কম। যদি ব্লাডে অক্সিজেন কম থাকে, সেলেও অক্সিজেন কম ঢুকবে। এর মানে কি, আমাদের ব্লাড থেকে যদি অক্সিজেন আমরা কোষে ঢোকাতে চাই, তাহলে আমাকে মাস্ট ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। সেটা ডিপেন্ড করে আপনার বডি কন্ডিশনের উপর। যার যেটা ভালো লাগে তাই করবেন। সাঁতার কাটতে পারেন, হাঁটতে পারেন, জিমে যেতে পারেন, নিজে ঘরে বসে ইয়োগা করতে পারেন, মাঠে নামে ইয়োগা করতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার, মানে সোজা কথা ফিজিক্যালি আপনাকে মাস্ট অ্যাক্টিভ থাকতে হবে। এরপরে আমরা যখন কোষের ভিতরে অক্সিজেন ঢুকাবো এবং পুষ্টি ঢুকাবো, ওইখানে রিয়াকশান হবে। এই রিয়াকশানে একটা বাই প্রোডাক্ট তৈরি হবে। সেই বাই প্রোডাক্টকে আবার রিসাইকেল করতে হবে, কারণ আমাদের কোষের ভিতরে সমস্ত জিনিস তৈরি হচ্ছে যেটা আমাদের শরীরের জন্য দরকার। এই যে বাই প্রোডাক্ট থেকে যেটা দরকার শরীরের জন্য, ওইখান থেকে কিছু নতুন নতুন জিনিস হবে, তৈরি করবে কোষ। এরপর বাকি যেটা থাকবে ওয়াশ, সেটা কোষ থেকে বের করে দেবে। এইটার জন্য আমাদের কোষকে একটা সময় দেওয়া দরকার। সেইটাকে বলা হয় অটোফেজি, মানে রিসাইক্লিং করে। যেটা মনে করেন ডিফেক্টেড প্রোটিন, সেটাকে রিসাইক্লিং করে আবার নতুন নতুন জিনিস তৈরি করে কোষ, এটাকে বলা হয় অটোফেজি। এটার জন্য মিনিমাম 14 ঘন্টা সময় দিতে হবে।
বা আমি বলি 17 ঘন্টা, কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখছি 17 ঘন্টা মোস্ট এফেক্টিভ। 17 ঘন্টা এটাকে বলা হয়, আমরা বলি এটা রোজা, মানে আমরা এই সময় কোষকে খাবার দিব না, মানে খাবার থেকে আমরা বিরত থাকব। এর মানে কি 24 ঘন্টার মধ্যে আপনি 17 ঘন্টা খাচ্ছেন না, এবার 7 ঘন্টা শুধু খাচ্ছেন। আমি এটাকে বলি আপনার খাবারটা যদি আমরা 6টার সময় বন্ধ করি, পরের দিন মনে করেন 6টা 12 ঘন্টা, এরপরে আরও 5 ঘন্টা, মানে 17 ঘন্টা আমি নেক্সট ডে ব্রেকফাস্ট করবো 11টার সময়। আপনাদের কাছে মনে হতে পারে এটা অত্যন্ত ডিফিকাল্ট, ইম্পসিবল, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আমি অ্যালাউ করি যে আপনারা কী করতে পারেন। যেমন কফি, ব্ল্যাক কফি, বেকিং সোডা, ওয়াটার, পানি, টারমারিক টি, বুঝছেন, এইগুলো ইউ আর অ্যালাউড। যখন আপনারা এইগুলো খাবেন আপনার খিদা লাগবে না, কিন্তু এইটা কি চিয়া সিড বা এই জাতীয় খাবার খেতে চিয়া সিড খাওয়া যাবে না। চিয়া সিড খাওয়া যাবে এই বইতে লেখা আছে কি কি অ্যালাউড, মানে যেটা আপনার ইনসুলিনের এফেক্ট না পড়ে এটি। তো এইভাবে যদি আমরা চলি, আমাদের কোষের যে কাজটা সে সম্পূর্ণভাবে করতে পারে। যেগুলা কোষের মধ্যে জমার কথা, যে গার্বেজ, সেটা জমবে না, কোষ সবসময় ফ্রি থাকবে, তার কাজ সে ঠিকমতো করতে পারবে। এরপরে এইটা হচ্ছে 5 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটাকে বলা হয় স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ভালো ঘুম, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ স্ট্রেস যদি আমরা ম্যানেজ না করতে পারি, আমাদের সমস্ত শরীর ইমব্যালেন্স দেখা দেবে, হরমোন থেকে আরম্ভ করে আমাদের ব্রেনের কিছু কেমিস্ট্রি আছে, নিউরোট্রান্সমিটার, এর মধ্যে ইমব্যালেন্স দেখা দেবে, হরমোনাল ইমব্যালেন্স দেখা দেবে, ডাইজেস্টিভ এনজাইম, বিভিন্ন এনজাইম শরীর আছে, এর মধ্যে ইমব্যালেন্স দেখা দেবে। এর মানে কোষের কাজটা যদি আমি সব কিছু করে আসি, যে 5টা পর্যন্ত ফলো করি, তবুও কিন্তু ঠিকমতো হবে না। এর মানে কি আপনাকে স্ট্রেসও ম্যানেজ করতে হবে। ভালো ঘুম, আমি বলি খাবারের চেয়ে ইম্পর্টেন্ট, 1 নম্বর সূত্রের চেয়ে ওইটা ইম্পর্টেন্ট। কারণ আমরা সমস্ত দিনে কাজ করে যে ড্যামেজ করতেছি, সেটাকে রিপেয়ার করতে হবে এই ঘুমের মাধ্যমে। কারণ আমার ঘুমটা যদি ঠিক মতো না হয়, কোয়ালিটি স্লিপ যদি না হয়, তাহলে আপনার শরীর কিন্তু রিপেয়ার হচ্ছে না। এখন মনে করেন ডে বাই ডে আমি শুধু খরচ করে যাচ্ছি, কিন্তু আনতেছি না। আলটিমেট কী হবে, আপনার শরীর অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে, সোজা কথা। এই জন্য বলি যে এই যে 6 নম্বর সূত্রটা, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ভালো ঘুম। 7 নম্বর সূত্র হচ্ছে সূর্যে থাকা, খালি পায়ে হাঁটা। সূর্যে থাকা মানে কি আপনারা জানেন যে আমরা এখন খুব কম সূর্যে থাকি। আমাদের ভিটামিন ডি একটা জানেন, সবাই জানেন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট শরীরের সমস্ত ফাংশনের জন্য। এই ভিটামিন ডি এর দরকার, এটা সব জায়গায় ইউজ হয়। এখন আপনার শরীরে যদি ভিটামিন ডিটা কম থাকে, এবার আপনার শরীরের ফাংশন ঠিকমতো হবে না, আপনি সুস্থ হবেন না। এর মানে আমি রিকমেন্ড করি, যারা সূর্যে না থাকতে পারেন, তাদের সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন ডি অবশ্যই নিতে হবে। খালি পায়ে হাঁটার মানে হচ্ছে ওই যে রিয়াকশানে আপনার শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, মানে টক্সিন তৈরি হবে। এগুলো নিউট্রালাইজ করার জন্য আমাদের মাটির থেকে নেগেটিভ আয়ন আমাদের পায়ের ভিতর দিয়ে ঢুকে, মানে আমাদের টক্সিন হচ্ছে পজিটিভ, আর এই যে আয়ন ঢুকছে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ এটা নিউট্রালাইজ হচ্ছে, মানে আমার দৈনন্দিন জীবনে যে এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে টক্সিন, সেটাকে নিউট্রালাইজ করার জন্য 30 থেকে 40 মিনিট খালি পায়ে হাঁটা আমি মনে করি অত্যন্ত বিনা পয়সা একটা ঔষধ। এবং খালি পায়ে হাঁটা হচ্ছে একটা বিরাট ন্যাচারাল ব্লাড থিনার। যাদের হার্ট ডিজিজ, ওরা ব্লাড থিনার খাচ্ছেন, এগুলো দরকার নেই, আপনার জাস্ট 30 থেকে 40 মিনিট হাঁটেন, এটা হচ্ছে মোস্ট এফেক্টিভ ব্লাড থিনার, মানে খালি পায়ে হাঁটা, এটা ন্যাচারাল একটা রেমেডি, বিনা পয়সা। এটি একটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, সূর্যে কোন সময়টা থাকা বেটার? ভেরি গুড। আমি রিকমেন্ড করি 8টা থেকে 11টা পর্যন্ত সকাল, আর বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। 8 নম্বর সূত্র রিসেন্টলি আমি যোগ করছি, অ্যাকচুয়ালি আমার সূত্র হচ্ছে 7টা। 8 নম্বর সূত্র এই বইটা, এর আগে বইতে 8 নম্বর নাই। 8 নম্বর সূত্র আমি চিন্তা করলাম যে এইটা একটা ইম্পর্টেন্ট। মনে করেন আমি আমার একটা পরিবেশে আসি, আমি সুস্থ সম্পন্ন, কারণ আমি 7টা সূত্র পালন করেছি, আমি সুস্থ। এখন আমার আশেপাশে নেগেটিভ লোক বসে আছে, আমাকে চিল্লি আমার মুড অফ করে হচ্ছে, মানে স্ট্রেস দিচ্ছে। আমি যদি এই পরিবেশে সবসময় থাকি, আমার শরীর সারেন্ডার করবে, এই স্ট্রেস অ্যাবজর্ব করতে পারবে না। তখন ওই যে বললাম যে
6 নাম্বার সূত্রে বুঝছেন আমার স্ট্রেস আমার শরীরকে ধ্বংস ইনভার্সার আবার আমি রোগী হয়ে যাব। এই জন্য আমি বলি যে 8 নম্বর সূত্রটা ইম্পর্টেন্ট। আপনারা ট্রাই করেন ভালো পরিবেশে থাকার জন্য, আনন্দময় পরিবেশে থাকার জন্য, এবং আপনার যে বন্ধুবান্ধব বা এটি পজিটিভ মাইন্ডেড লোকদের সাথে মেশা করুন এবং জীবনটাকে উপভোগ করেন। মানে ডান্স করুন, হাসি খুশি থাকুন, গান শুনুন, মানে সোজা কথা একটা ভালো একটা পরিবেশে, আনন্দময় পরিবেশে থাকার চেষ্টা করুন। কারণ আমি যদি আনন্দময় পরিবেশ না থাকি, কোনো এক সময় আমি নিজেও স্ট্রেস ম্যানেজ করতে পারবো না এবং আমি অসুস্থ হবে। এই যে দেখলেন 8টা উপসূত্র, এইটা ওতপ্রোতভাবে একটা ফর্মুলার সাথে জড়িত। যেই ফর্মুলা আমি বলি জীবনের সংজ্ঞা, এবং সেইটাই ঔষধ ছাড়া আপনাকে সুস্থ করবে যদি অসুস্থ হয়ে থাকেন, আর সুস্থ আপনাকে রাখবে আজীবন। আজীবন অ্যাকচুয়ালি সুস্থ থাকতে পারবেন। আমরা কতদিন দুনিয়ায় থাকবো এটা ডিপেন্ড করবে আল্লাহ পাক, উনি ডিসাইড করবেন কখন চলে যাবো আমি। কিন্তু আমার কোয়ালিটি অফ লাইফ, আমার ইউথফুল লাইফ, এটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করবে। যদি আমি 8টা উপসূত্র পালন করতে পারি, আমি ইনশাল্লাহ সুস্থ থাকবই এবং ইউথফুল লাইফ আমার থাকবেই। আমি সম্পূর্ণ আমার ফুল লাইফ এনজয় করতে পারবো। এটা আমি আপনাদের সবাইকে গ্যারান্টি দিচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো পরামর্শ পেলাম। আমরা আশা করি এই প্রোগ্রামটা আপনারা যারা দেখছেন, আপনারা এই 8টা অভ্যাস, এটাকে আমরা অভ্যাস বলতে পারি কিনা? ইয়েস, অভ্যাস। এই 8টা অভ্যাস আপনার জীবনে রপ্ত করুন এবং ইজি, সোজা অ্যাকচুয়ালি। চেষ্টা করুন জীবনে রপ্ত করার। শুরু দেখে হয়তো একটু কঠিন হতে পারে, এক্স্যাক্টলি, বাট চেষ্টাটা করতে থাকুন। যদি সুস্থ থাকেন, যদি আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন পান, আমাদের কমেন্টে জানান, এবং ভাইয়ার ফেসবুক পেজের অ্যাড্রেস আমরা দিয়ে দিব, সেখানে আপনি আপনার একটা পজিটিভ রিভিউ দিবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠানের শেষে শুধু একটা কথাই বলবো, আপনারা সুস্থ থাকেন, আপনার আশেপাশে মানুষকে সুস্থ রাখেন, একটা সুন্দর জীবন আমাদের সবার হোক, সে কথা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আর প্রোগ্রামটা শেষ হবে ভাইয়ার শেষ কথার মধ্য দিয়ে। আমরা শেষ কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে আমরা শুনতে চাচ্ছি। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখুন, আমি একটা জিনিসই আমি তখনই খুশি হব এবং সুখী হব যখন আপনারা আমার মতো সুস্থ থাকবেন, আমার মতো ইউথফুল লাইফ এনজয় করবেন, এবং আমি জানি যে আপনারা যতটুকু এই বইটা ফলো করবেন, যতটুকু এই বইটা ফলো করতে যা দরকার, যতটুকু মানে এগুলো জোগাড় করবেন এবং এগুলা খাবেন, ততটুকুই সুস্থ থাকবেন। যদি 100% ফলো করেন, 100% ফলো করতে যা দরকার তা যদি সংগ্রহ করতে পারেন, আপনি 100%ই সুস্থ হবেন। 50% ফলো করেন, 50% প্রোডাক্ট যদি করেন, 50% সুস্থ হবেন, মানে প্রপোর্শনালি। এই জন্য বলি, আপনার হয়তোবা প্রথম পর্যায়ে ম্যাক্সিমাম 7 দিন কষ্ট হতে পারে, 7 দিন পরে আপনি দেখবেন যে আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তা আমি মনে করি 7 দিন কষ্ট করা আমাদের জন্য খুব একটা কষ্টকর না, যদি আমি জানি যে আমার আজীবন ফিউচার লাইফটা আমি সুস্থ থাকবো এবং সুখী থাকবো, তাই না? তো আসুন সবাই আমরা এই 8টা উপসূত্র পালন করি এবং সুস্থ হই, পরিবারকে সুস্থ রাখি, বন্ধুবান্ধবকে সুস্থ রাখি, আত্মীয় স্বজনকে সুস্থ রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন।